এভাবে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকে ভূত এফএম শুনি। কিছুদিন আগে 2011 একটা এপিসোড শুনলাম। নোটিস করলাম যে আপনার ভয়েসে অনেক চেঞ্জ আছে। ইটস ন্যাচারাল, এবং চেঞ্জ সবার মধ্যে আসে, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে what if you already know about the changes waiting for you? Yeah, something like this. এরপরেই উনি ওনার লাইফের ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলছেন যে আমি সায়ানিন এখন টরন্টোর একটি জায়গায় তিনি আছেন, এবং তিনি বলছেন অনেক ভাবলাম যে এই সিক্রেটটা শেয়ার করব না, কারণ এটা ভূত এফএমের কোন স্টোরি না। অলওয়েজ এইসব আমার সাথে শুরু হয়, এনিওয়েজ এইসব আমার সাথে শুরু হয় 2015 থেকে। এটা খুব ছোট্ট একটা ঘটনা। আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি আমার নানার বাড়ি ময়মনসিংহে বড় হয়েছি। 2015-তে লাইফে ফার্স্ট টাইম আমি নরসিংদীতে যাই, একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেই, as it was close to home. আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। আমি যা যা লিখেছেন আমি সেইভাবেই কিন্তু পড়ছি, কোনো কিছু আলাদাভাবে না পড়ার চেষ্টা করছি আমি। যেভাবে লিখেছেন ওইখানে আমার পরিচয়, মানে যেহেতু পুরো ইংলিশে লেখা, তো আমার একটু মাঝে মাঝে ইংরেজি, উনি যেভাবে ইংরেজি লিখেছেন সেভাবে পড়বো, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বাংলা করে দেওয়ার। ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। সাপোজ ধরুন যে তিনি হচ্ছে আমার, মানে তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন, এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হবার পর আমরা একটা সম্পর্কে জড়াই, আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে, সে তখন সমানে কাঁপছিল। I was surprised. এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে, মেবি he was nervous, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে সে চেনে, এবং পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার ফ্যামিলিও একই আচরণ করে। আমাদের অ্যাফেয়ার ছিল 3 মাসের। এর মাঝে আমি আমার এক্সকে কয়েকবার জিজ্ঞেস করি এই ডিফারেন্ট ট্রিটমেন্টের কথা, বাট সে মুখ খোলেনি। তারপর কোনো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য আমাদের বিয়ে হয়। আমরা চিলেকোঠার একটা ঘরে থাকি। আমার এক্স হাজবেন্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না। সো আমি একাই বের হয়ে যাই, যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাই যে পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর ঘামতে থাকি। জানি না কখন ঘুমিয়ে পড়ি। তার 1 উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে চেনে বা আমার জন্য এসেছে। আমাদের বাসার মাত্র
দুই তলা বিশিষ্ট, এবং আমি ক্লিয়ারলি দেখলাম যে সেই লোকটা আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। 2-3 সেকেন্ডের পর আজান হলো, আর আমার মুখে Trust me, I'm so scared. এটা বুঝতেই পারছি কিছু একটা মানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, এবং আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে সেটা ডিসকাস করলাম। সারপ্রাইজিংলি সে এটাকে খুব হালকা ভাবে নিল, এবং আমি এবং আমি দেখতে পেলাম যে সে আমাকে মিথ্যা বলছিল। আমি খুব টেনশনে পড়ে যাই, ভাবলাম আমার আম্মুকে বলবো, বাট আমি খুব ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না। 1 মাস হয়ে যায় আমাদের বিয়ের। এই 30 দিনে মেবি 4-5 বার মাত্র বা 4-5 দিন কিছু হয়নি, বাকি 25 দিনই আমার সাথে কিছু না কিছু হয়েছে। আমি কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছি, যেমন আমার অ্যাক্সেসরিজ মানে যা কিছু আছে, জিনিসপত্র যা কিছু, এগুলো সবকিছু এক জায়গায় রাখলে আর এক জায়গায় চলে যায়। আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি, রাতে রুমে হাঁটার নয়েজ পাই, এবং মাঝ রাতে কারো খুব মৃদু ডাকে আমার ঘুম ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। 1 মাস পর ফার্স্ট বড় কিছু হয়। এবারও ওয়াশরুমে যেয়ে আমি আমার এক্স কে ডাকি যাবার জন্য, বাট সে এবার উঠে যায়, আমার সাথে বের হয়। ও ছাদের একটা কর্নারে দাঁড়ানো ছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যাই, কেন জানি ভয় লাগছিল না। ও আমাকে বলে we should get a baby। আমি ওকে ওর কাছাকাছি যাই। সাডেনলি আমার মাঝে একটা চেঞ্জ আসে। আমি বুঝতে পারি যে ও জোরে জোরে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এবং মানে ঠিক সেই রকমটা যেটা আমি ফার্স্ট নাইটে বাথরুমের মধ্যে ফিল করেছিলাম। তার বডিটা আমার কাছে খুব কোল্ড মনে হয়। আমি তার ফেসের দিকে দেখি, অনেস্টলি আমি আমার লাইফে আর এমন ভয় পাইনি। এবং সে আমার হাজবেন্ড ছিল না। ইট ওয়াজ বিগ হিউজ ব্ল্যাক স্নেক। আমি তার দিকে দেখার সাথে সাথেই সে যেন আমার দিকে ফনা তোলে, বড় করে মুখ খুলে সাউন্ড করতে থাকে, মনে হয় যেন আমাকে ধমক দিল। আমি ভয়ে চোখ বুজে জোরে চিৎকার করতে থাকি। দেন কাউকে আমার হাজবেন্ডের রুম থেকে বের হয়ে আমার সামলানোর ট্রাই করে, বাট আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না। ও আমাকে রুমে নিয়ে যায় আর আমার মাথায় পানি দেয়। নিচে থেকে আমার মাদার ইন ল আসেন আর আমার হাতে পায়ে তেল মাসাজ করতে থাকেন। কোন রকমের সকাল হয়। সকালে আমি আমার হাজবেন্ডকে সব বলি। এইবার সে একটু সিরিয়াস ছিল, আর একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। হুজুর 3 দিন টাইম নেন এবং আমাকে টুকরো পেপার দিয়ে ঘুমানোর আগে বুকে রেখে ঘুমাতে বলেন। বাট আমার সিকনেস আরো বাড়তে থাকে, বমি আর অ্যাবডোমিনাল পেইন বেড়েই যাচ্ছে। Then we went to a doctor and get to know that I was pregnant, which was খুবই সারপ্রাইজিং ছিল। এটা হওয়ার কথা না। আমি অবাক আর ভয় আর টেনশনে স্তব্ধ হয়ে যাই। আমার উইকনেস বেড়ে যায়, বাট মেডিসিনের যে মানে ইয়েটা সেটা ভালো হয়ে যায়। মেডিসিনের ফলে সেটা ভালো হয়ে যায় মেডিসিন নেওয়ার পরে। এবং প্রেগনেন্সির 2 মাস পর এক রাতে 3টা বা 3:15 দিকে আমার ঘুম ভাঙে। রিজন, একটা হালকা ঠান্ডা কিছু একটা আমার পা জড়িয়ে ধরে থাকে এবং আমার বেলি বাটনে এসে জড়িয়ে
ধরেছে এরকম একটা কিছু, মানে বসেছে, চোখ পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে এরকম টাইপের একটা কিছু। এবং আমি বুঝতে পারছিলাম ইট ওয়াজ আ স্নেক। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি, আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। I could feel I had lost my baby, but I couldn't move. আমি নড়তে পারছিলাম না এবং আমার ব্লিডিং হচ্ছিল। এবং লাস্ট 10 মিনিট ধরে, আফটার 10 minutes, I felt something very cold was climbing up. আচ্ছা, এবং কোন একটা ঠান্ডা কিছু একটা তার স্টোমাকের দিকে উঠছে, স্টোমাক থেকে আস্তে আস্তে নেকে মানে গলার দিকে উঠছে এবং তারপর আস্তে আস্তে কানের কাছে যাচ্ছে এবং সেটা বলছে সামথিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। যখন আমি নড়াচড়া করার সব মানে সামর্থ্য পেলাম বা নড়াচড়া করতে পারলাম, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম and he took me to the hospital. Doctor said it could be a life danger, but luckily I was safe. এক উইক পর বাসায় আসি আর হাজবেন্ডকে বলি ডিভোর্সের জন্য। যদি সে সিরিয়াস, যদি সে এই সবের রিজন আমাকে না বলে তো আমি আর তার সাথে থাকবো না। দেন হি টোল্ড মি দ্য স্টোরি বিহাইন্ড ইট। 2012 সে একদিন রাতে তার ছাদে একটা মেয়েকে দেখে, তার খুব অবাক লাগে। ওই মেয়েটার কাছে সে যায়, তখন ওই মেয়েটা তাকে বলে 2015 তাদের বিয়ে হবে, একটা বেবি হবে, আবার মারাও যাবে। ওই মেয়ে আরো বলে যে বিয়ের পর তার হাজবেন্ডের ফ্যামিলি অনেক ভালো কিছু পাবে আর সে তার হাজবেন্ডকে নিয়ে যাবে। সব বলার পর মেয়েটা স্নেক হয়ে যায় আর চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটি কি জানেন, ওই ড্রিমটা যে মেয়েটিকে সে দেখে সে আর কেউ নয়, সে আমিই ছিলাম। আর তার জন্য আমার প্রতি সবার বিহেভিয়ার ওইরকম স্ট্রেঞ্জ ছিল। তারা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। হুজুর বলেছিলেন এইটা কোনো জিন করেছে, একটা মিররে ওই জিনের হেল্পে আমার হাজবেন্ডের বাসার সবাই আমার ফেস দেখেছিল, তাই সবাই আমাকে আগে থেকেই চিনত। জিন এটা কোনো কেন হয়েছে তা হুজুর বলেননি, শুধু বলেছেন যে আমি তাদের ফ্যামিলির জন্য লাকি, বাট আমার মারা যাবার পসিবিলিটি অনেক বেশি। তারা আমাকে যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার রিজন ছিল if there was any way to save my life, but হুজুর said যে যতক্ষণ পর্যন্ত I am with my ex-husband it's hard to say anything. আমি আমার প্রেজেন্ট কে সব বলি আর তারা আমাকে নিয়ে আসে। Then I got divorced and I moved to Canada. But কোন অতীত কখনো আসলে কিছু কিছু অতীত বলা যায় না। Still I feel something around me, but it never hurts me. And যেটা বলছেন যে so this is my story, and তারপর তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছিল যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন আপনার ব্যাপারগুলো জানছিলাম। একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বলে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারো লাইফেই এরকম একটা ঘটনা মানে চোখের সামনে, আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজবেন্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, যেটা পেছন থেকে শুরু করি, এবং একটি মেয়েকে, যেই মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন, এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা যা বলেছে
3 বছর পরে তাই হয়েছে যে 2015 বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সবকিছু মিলে যায় এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে দেখা হয় এবং দেখা হবার পরে বিয়ে হয়। সবকিছু খুব অদ্ভুত ব্যাপার এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সবকিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012 গেলেন এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজবেন্ড হচ্ছিলেন না বা হাজবেন্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সবকিছু যে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন, কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না, কিন্তু এটা চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা যা বলেন এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা এবং আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাইরে মুভ করেছেন বাট আপনি যেখানে থাকেন না কেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক সেই প্রার্থনা করবো আল্লাহ তাআলার কাছে। আপনি অনেক ভালো থাকুন, সেটাই আমাদের প্রার্থনা। ভূত এফএমের সদর পেপার থেকে চলে যাব আমাদের যে গেস্ট আমাদের এখানে আছেন, আমি তার কাছে নাজে আসলে থাকতে পারছি না। আমাদের সাথে আছেন আহমেদ বাবু, আমি তার সাথে যাবো এবং তার কাছে একটা ঘটনা শুনবো এবং এই শীতের রাতে তিনি আমাদের এইখানে উপস্থিত হচ্ছেন, এই জন্য তাকে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি জানি যে তিনি সাধারণত এই ভূত এফএম ছাড়া আমি জানি যে অফিসের পরে বা রাতে এরকম কোথাও বের হন না উনি। আগে যেরকম অনেক জায়গায় যেতেন এখন বের হন না, কিছু পার্সোনাল মানে শারীরিক অবস্থার কারণে মানে বের হতে চান না উনি, যে ঠান্ডা লাগা এই সেই, কিন্তু এই ঠান্ডার মধ্যে উনি এসেছেন, আমি খুবই সারপ্রাইজ বাবু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একদম বের হয় না এটা ঠিক না, এখনো বাইরে যাওয়া হয় বাট আগের মতো এত র্যান্ডম যাওয়া আসা করা হয় না। আর স্পেশালি ঠান্ডার মধ্যে আর ভূত এফএম ইজ মাই লাভ, এটা তো যদি মানে কনকনে ঠান্ডাও হয় তাও চলে যাবো। বিকজ একটা সময় আমি এমন ছিলাম যে টিনেজ বয়স যখন ছিল বা 22-21 ছিল, তখন কিন্তু নিউ ইয়র্কে যখন সবাই উপরে মাথায় ক্যাপ পরতো, পাইন লেগিংস পরতো নিচে, আমি কিন্তু সেগুলো পরতাম না। আমার ছবি দেখলো বুঝবেন মাথায় কোনো হ্যাট ক্যাপ কিছু থাকতো। দেখেছি হ্যাঁ, তো এতটা সহ্য করতাম, এখন সেটাই মনে প্রতিশোধ নিচ্ছে সত্যি। না, এটা তেমন কিছু না, রাতে বেলায় বের হলে ঠান্ডা লাগবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যে কষ্ট করে তারপরে এসছেন, কারণ আপনার কয়েকদিন ধরে তো আপনার একটু ঠান্ডা লাগাই এই জিনিসটা লাগছে বেশ খানিকটা। হ্যাঁ সেটাই, কিন্তু আপনি এসছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। আপনি আসলে মানুষজন খুব খুশি হয়ে যায় এবং সবার কাছে কৃতজ্ঞ, সবাই পছন্দ করে এর জন্য আমি কি বলবো, আই এম রিয়েলি অনার্ড। আপনার একটা ভিডিও আপনি আসার আগে আমাদের কষ্ট করে পাঠিয়েছেন, যেটা আমরা আপলোড করেছি এবং খুব এটা অনেকেই দেখতে পারবে যারা পেজ, আমাদের যে ভূত এফএমের যে পেজটা, সেই পেজে যে আপনি ভিজিট করলেই আমাদের সেই ভিডিওটা বাবু হয়, সেই ভিডিওটা পেয়ে যাবেন। আমরা এখন যেটা করব তার কাছে ঘটনায় যাব এবং আমরা খুব রিকোয়েস্ট করেছিলাম বাবু ভাইকে আসতে, বাবু ভাই চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। রাসূল ভাই, ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট একটা কথা বলতে চাই রাসূল ভাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে কয়েকটা দেখছিলাম, কোয়ারিজ প্লাস কিছু মানুষের কিছু স্টেটমেন্টে বলা হচ্ছিল এই ভূত, জিন এবং অতৃপ্ত আত্মা নিয়ে। অর্থাৎ আমি একটু সুযোগ পেলে চাচ্ছিলাম সেটা ক্লিয়ার করে দিতে। অনেকেই আপনার মতো বলবেন, এটা কোনো সমস্যা নাই তো। অনেকেই দেখছি এটা বিশ্বাস করেন এবং বলছেন যে অতৃপ্ত আত্মা বলে কিছু আছে, কারণ অনেকেই লিখেছেন যে জিন বলে কিছু আছে, তার সাথে আছে অতৃপ্ত আত্মা এবং তারা এসে মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, তো আমি স্টেটমেন্টের মধ্যে একটু ক্লারিফাই করে দিতে চাচ্ছি যে জিন তো অবশ্যই আছেন। হ্যাঁ, জিন অবশ্যই আছে, এটা আমাদের রিলিজনে যে জিন বলে, জিন্নাত বলে, যারা আনসিন, এবং তারাই। ভূত তো আসলে আমাদের লোকাল দেওয়া একটা নাম আর কি, আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে যে কোনো ভাষায় যেমন বলে, স্প্যানিশে বলে চোপা কাবরা, সো ওরকম ভাবে হয়ে যায়। বাট ভূতটা হচ্ছে আমাদের দেওয়া নাম, বাট জিন্নাত আছে, যেমন বিদেশে ওরা বলে ডিমেন,
হ্যাঁ সেটা আছে। আর অতৃপ্ত আত্মা বলে আসলে কিছু নাই। এটা যদি আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা আছে যে আত্মাকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা এবং সেটা আল্লাহর তত্ত্বাবধানে থাকে। তো সুতরাং নো ওয়ে, যেভাবেই সে মারা যায় আত্মা চলে যায় এবং ফেরেশতাদের হাতেই চলে যায়। তার কোনো ওয়েই নাই যে আত্মা এসে আপনাকে ভয় দেখাবে বা পৃথিবীতে ঘুরে বেড়াবে, এরকম কিছুই নাই। And, এটা আসলে যাই করে সেই জিন করে অথবা তার সাথে কারিন করে। ওকে, ওকে আসল ভাই, এখন আমি যে কাহিনীটা বলবো সেখানেও কিছুটা এটা আছে, ব্যবহার আছে, তাই বলছি। এটা প্রবালের ঘটনা। দ্যাট ওয়াজ প্রবাল ইজ লাইক আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, তো ওর বয়স আমাদের মতোই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 90s, যখন সে স্কুলে পড়তো তখন সে বেড়াতে যায় তার দাদা বাড়িতে। এবং দাদা বাড়িতে, তার দাদা বাড়ি যেখানে ছিল সে জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এবং মানে ওখানকার বেশিরভাগ মানুষই আর কি মানে আর কি আপনার সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটা আর কি। এবং ওই অঞ্চলটাতে মানে সবাই মোটামুটি ওরকমই মানে করতো আর কি, থাকতো এবং পূজা পার্বণ হতো। এবং যখন ও প্রবাল ওখানে যায় সে সময় সম্ভবত ছিল হচ্ছে সরস্বতী পূজার সময়। এন্ড ওই সময়টা তো বেশ কিছুটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আই ডোন্ট নো মানে এখনকার সাথে কি সিজনে কি পরিবর্তন এসছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময় নাকি ঠান্ডা ছিল মোটামুটি, বেশ এরকমই ঠান্ডা এখন যেরকম ঠান্ডা, মানে মোটামুটি হালকা একটা সোয়েটার বা কিছু পরে চলাফেরা করা যেত। তো প্রবাল যেটা করে যে প্রবালের খুব আগ্রহ ছিল ভূত প্রেত এসব ব্যাপারে, খুবই আগ্রহ ছিল। আমাদের সবাই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই খুব বেশি রকমের আগ্রহ ছিল ব্যাপারটা। এখন আমি খুব কম দেখি মানুষের মধ্যে আগ্রহটা, একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে, বাট ওই সময় খুব বেশি ছিল। তো যেটা করে প্রবাল, ও বাড়িতে যায় এবং এই ভূত প্রেতের প্রতি আগ্রহ, কারণ গ্রামটা তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হয় শহরের থেকে, যে এখানে বিদ্যুৎ, সন্ধ্যার পরে কোনো আলো নেই। হ্যাঁ, হ্যারিকেন দেন আপনার মোমবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে মানুষ, কুপি জ্বালাচ্ছে এবং একটা ডিফারেন্ট পরিবেশ। হ্যাঁ, এরকম সময় তো মনে করে গ্রামের যার কাছে সুযোগ পায় ভূত প্রেতের কথা আলাপ করে। এবং দেখা যাচ্ছে যে সব বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিসের বিশ্বাস অনেক বেশি। সবাই বলে সন্ধ্যার সময় এই জায়গায় যেও না, ওই জায়গায় যেও না। তো ওকে বলে যে তুমি কখনো রাতের বেলা ভুলেও যদি তুমি গ্রামের বাজারে বা হাটেও যাও, পূজার আগের সময় যেহেতু এখানে অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়, বাট ভুলেও কিন্তু ওই হাটের বাইরে যে নদীর পাড় ধরে হাঁটবা, এটা তুমি করবা না। কিন্তু নদীর পাড়ে একটা জায়গা আছে যে জায়গায় নাকি ওইখানের ওই নদী, কি জানি নাম ছিল না, আমি ভুলে গেছি সঠিক যেটা বলছিল নদীর নামটা। বলছে যে ওই নদীরই একটা জায়গা আছে যেটার ব্যাংকটা অনেকটা কাইন্ড অফ লাইক মানে পাড়টা অনেকটা মানে সমুদ্রের যেমন আমরা গেলে সোপান যেভাবে যায় ওই রকম একটা সোপান। তো বলছে ওই জায়গাটাতে দুপুর বেলা অনেক সময় যেটা হয়েছে মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মানে মাটিতে পুঁতে ফেলে করে বিভিন্ন। রাতের বেলাটাও অনেক খারাপ, ওখানে কোনো মাঝিও যায় না, তো তুমি ওই জায়গায় যাবা না। তো এই কথা বলাতে প্রবালের ভেতরে কিন্তু আসলে ওই জায়গাটা সম্বন্ধে কিউরিয়াসিটি বেশি তৈরি হয়েছে। এন্ড সে যেটা করে, একদিন এরকম রাতের বেলা গ্রামের ওই বাজারে যায় যে, এবং রাতের বেলা বেশ খানিকক্ষণ কাটিয়ে যখন ওই সময় বুঝছে যে ওখানে রাত 8টা, 8:30টার মধ্যে ঘুমায় পড়তো গ্রামের মানুষ, 8টা, 8:30, 9টা। তো ও ঠিক সেই 8টা, 8:30টার সময় ওখান থেকে বের হয়, বাজার থেকে বের হয়ে সে আস্তে আস্তে হাঁটা দেয় এবং সে নদীর দিকে হাঁটা দেয়। এবং ওর কাছে তখন কোনো টর্চ লাইট, যেটাকে বলে ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট বলতো, সে টর্চ লাইটও নেই, কিচ্ছু নেই, ও হেঁটে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে যখন গ্রামের শেষ প্রান্তটা পার হয়, তার মনে হয় যে আমার কাছে একটা আলো টালো কিছু রাখা দরকার। তো যেটা করে সে একটা মোমবাতি কিনে নেয়, একটা ম্যাচেস কিনে সে নিজের কাছে রাখে, রেখে সে হাঁটছে। তো হাঁটতে হাঁটতে দেখে যে নদীর যেই মানে যেই অংশটা পর্যন্ত নৌকা ছিল, খেয়া পারাপারের একটা মাঝি থাকে, সেও নাই, তারপরে একটা নৌকা রাখা, এবং যে পর্যন্ত নৌকা সেই বর্ডারটা সে পার হয়ে যায়। এবং এখন যে সে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু ঠিক সেই যে পাড়টা নদীর যে জায়গাগুলো খারাপ বলা হয়েছে ওই জায়গায় যাচ্ছে সে।
তো সে হেঁটে যাচ্ছে দেখে যে হাতের বাম দিকে এখন আর ঘর বাড়িও নেই, গাছপালা সব, নদীর পাড় থেকে শুরু হয়ে গাছপালা শুরু হয়েছে, এবং গাছপালার থেকে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, শস্য ক্ষেত অনেক দূর পর্যন্ত। এবং ও চাঁদটাও এমন একটা অবস্থায় যে চাঁদটা অর্ধেক মেঘে ঢাকা, এবং মানে আলো কমে যাচ্ছে প্রায় মেঘে। এরকম করতে করতে দূরে এক জায়গায় সে দেখে নদীর বালির পাশে চিকচিক, এবং দূরে একটা রেখা, মানে একটা কিছুর মতো দেখা যাচ্ছে নদীর পাড়ে। তো ও মনে করে যে এটা তো মেবি কিছু একটা। আস্তে আস্তে হেঁটে যত কাছাকাছি যাচ্ছে দেখে যে ওটা আরো স্পষ্ট হচ্ছে। প্রথমত দেখে একটা নৌকা ওখানে আছে। নৌকার উপরে সাধারণত ওখানে রাতে যেগুলো অ্যাক্টিভ নৌকা, মানে মাঝি টাঝি থাকে, এটা কুপি থাকে বা কিছু থাকে, ওইটার উপরে কিছুই নেই। তো ও দেখতেছে ওই চাঁদের হালকা আলোতে যে নৌকার উপর একজন মাঝি বসা, মাঝি মানে একজন মানুষ বসা আর কি। মানুষটা পেছন ফিরে বসে আছে, এবং মানে তার গায়ে কি কাপড় পরা সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে মাথায়ও কিছু পেঁচানো। তো ও বলতেছে যে, এখান থেকে ডাক দিচ্ছে যে এই যে ভাই 2-3 বার। তো ওই লোক কোনো রাগ করতেছে, কথার উত্তর দিচ্ছে না। তো আরো কাছে চলে যায় নৌকাটার, যখন নাকি সে একদম পাড়ে আসছে নৌকার গুলুইর কাছে, তখন সে পানির আওয়াজ পাচ্ছে, পানি এসে চপত করে পাড়ি দিচ্ছে। আবার ডাকে এই যে ভাই। তখন থেকে মাঝিরা একটু মুখ তুলে তাকায়, বলে যে এখানে আপনি মানে এই যে আপনি কি এখান থেকে নদী পার করে পারে নিয়ে যান? তখন বলে না। বলে তাহলে আপনি এখানে কি করছেন? বলে আমি বসে আছি। আপনি কি চান? আপনার কি দরকার? বলে আমি শুনছি এই জায়গায় নাকি পুতুলের ব্যাপার সেপার হয়। কিসের পুতুলের ব্যাপার সেপার? বলে ভূত আছে, এই আছে সেই আছে। তো ওই লোক কোন উত্তর দেয় না। ও তখন বলে আমাকে আপনি একটু ভূতের জায়গাটা নিয়ে যেতে পারবেন? আপনি টাকা চাইলে আপনাকে দিব, আপনি চাইলে আপনাকে 50 টাকা বন্ধ দিব। কারণ ও যখন এখানে আসছে ওই গ্রামে, তখন ও দেখছে যে নদী পার হতে 1 টাকা দেয় মানুষ। ঠিক আছে, ব্যাক ইন সেই 90s এর সময় নদী পার হতে 1 টাকা দেয়। তো ও বলছে 50 টাকা বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু। তো ওই লোককে যখন বলে যে 50 টাকা দিবে, তো ওই লোক কোনো কথা না বলে ওকে মানে ইশারা করে উঠতে, নৌকাতে উঠতে। তো প্রবাল নৌকাতে ওঠার পরে ওই লোক ওকেই বলে, মানে ওই যে সামনে একটা দাঁড়ের মতো দেখা। তো ওইটা নেয়, ওটা নিয়ে ওর নিজে বুঝে যে ওকে ঠেলা দিতে বলছে। তো ঠেলা দেয়, ঠেলা দিয়ে আস্তে আস্তে করে নৌকাটাকে একটু সামনে নেয়। তারপর ওই লোকটাকে বেয়ে নিয়ে যাওয়া শুরু করে। এখন ও দেখে যে নদীটা ঠিক পার করে নিচ্ছে না, নদীর আরেক দিকে, মানে আরো ওদিকে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল যেই দিকে, সেই দিকেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে নদীর মধ্যে দিয়ে, মানে নদীর মানে মাঝামাঝি নিয়ে যায় চলে যাচ্ছে। তো চিন্তা করে কোথায় নিচ্ছে, কত দূরে আমি আবার আসবো কেমন, একবার চিন্তা করে ধুত দেখি কই নিয়ে যায়। তো এরকম নিয়ে যাচ্ছে। ও এক সময় দেখলো যে গাছপালা শেষ, দুই পাশে বিশাল মানে খালি খোলা প্রান্তর, এবং শুধু শব্দের মধ্যে সে পাচ্ছে নদীর মধ্যে হালকা বাতাসের শব্দ, ঠান্ডা লাগতেছে, আর ওই আপনার ওইগুলো লোকটা যে দাঁড় পাইছে ওই দাঁড়ের কড়কড় আওয়াজ আর কি। এরকম করতে করতে এক সময় সে একটা জায়গায় আসলো। সেই জায়গাটা বেশ প্রান্তরের পাশে গাছপালা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু বেশ ধোঁয়াটে ওই জায়গাটা রাসেল ভাই, বেশ মানে কুয়াশা ছাড়তেছে, মানে ওই পাড়টার পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ধোঁয়ার মতো। তো এবং এরই মধ্যে কিন্তু সমস্ত লোকালয়ের দূরের যে আলো সব হারায় গেছে, মানে ও কিন্তু ওটা দেখছে না, পুরা রাতের অন্ধকার। চাঁদ যে হালকা মাঝে মাঝে উঠতেছে, এটার মধ্যে যা দেখতেছে এতটুকুই। আস্তে আস্তে নৌকাটাকে নদী পার করলো, বা পার করে মানে নদীর ওই পারে চলে গেল। চলে যে ওই পাশের যে পাড়টা, সে পাড়ে ভিজালো, এবং পাড়টা এমন জায়গায় মানে উঠতে যাও বেশ কষ্ট হবে নদীর পাড়ে। তো লোকটা নৌকা ঘুরায়, কিন্তু ওর পাড়টাই আগে ওকে ওঠার জন্য। তো ও যখন আস্তে আস্তে পাড়ে উঠলো, কষ্ট করে আস্তে পাশে, ওই লোকটাকে সে টাকা দিবে বলবে কিছু, লোকটা কোনো কথা না বলে দেখলো নৌকাটাকে টান দিয়ে সরাই নিল ওখান থেকে। ও তখন ডাক দিচ্ছে, এই যে ভাই কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন, আমি কেমনে যাবো? এসে কোনো উত্তর দিল না লোকটা নৌকা ঠেলে নিয়ে গেছে। তোর তখন ছ্যাক করে উঠছে। প্রথমত সে আপনার মানে সে তো ঢাকার ছেলে, সে তো ওখানকার ছিল না।
এবং এত দূরে আসছে, এখানে কোথায় কোন গ্রাম কিছুই সে জানে না। নৌকা বেশ খানিকক্ষণ পাড়ায় নিয়ে গেছে তাকে। তো ও উপরে উঠলো, উপরে উঠে চিন্তা করতেছে যে আসলে সময়টা তো পার করতে হবে, আর কি ভৌতিক জায়গায় একটা কিউরিয়াসিটিও পেয়ে বসছে তাকে। ও হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে কুয়াশার মধ্যে দেখতেছে আসলে কিছুই তেমন একটা দেখা যায় না। মানে খুঁজে খুঁজে জাস্ট নদীর পাড় যে হাঁটতেছে, হুজুটও খাচ্ছে, পায়ে পা মানে কিছু একটা বেঁধে পড়ে যাচ্ছে এরকম খেতে 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 সে এসে পড়ছে এক জায়গায়, গিয়ে দেখলো যে কুয়াশা এত ঘন হয়েছে যে কিছুই দেখতে পাচ্ছে না, এবং একটা ইসের মধ্যে ওর হাত লেগে গেল। দেখছে মনে হয় বেড়া টেড়া টাইপের, মানে বেড়া টেড়া থাকে না, ওই যে গাছের পাতা টাতে দিয়ে দেয় ওরকম। তো ওইটা সে হাঁচড়ায় পাঁচড়ায় সরায় সে ঢুকে একবার ভাবতেছে সে ম্যাচ জ্বালবে নাকি, এরকম চিন্তা করতে করতে আবার ঢুকছে, একটু দেখতে পারলো সামনে একটু রাস্তার মধ্যে। তো হেঁটে গেছে, হেঁটে হেঁটে যেতে যেতে তো এক সময় হলো কি ওর পায়ের তল থেকে ধাপ করে মানে মনে হলো মাটি সরে গেল, এবং খানিক ধাপ করে নিচে পড়ে গেল। নিচে মানে প্রায় আপনার কয়েক ফিট নিচে, মাটির নিচে পড়ার পর যেখানে পড়ছে সে জায়গায় মনে হচ্ছে যে পুরানো, মানে কেমন হাত থেকে মাটি টাটি পাচ্ছে, এবং ওর একবার হাত সরাতে যে আপনার একটা হাড্ডি পেয়েছে হাতের ভিতরে। আর তখন তার মনে সন্দেহ হয়েছে আমি কি কোনো কবরের মধ্যে পড়ছি নাকি। তখন সে বের করে বসে ওখানে জাস্ট কোনো দাঁড়ায় হাতটা ম্যাচটা বের করছে, ম্যাচটা বের করে ম্যাচটা জ্বালছে, দেখলো যে আসলে তার আন্দাজটাই ঠিক। ও যেখানে আসছে সেটা একটা গর্ত, দ্যাটস মিন একটা কবর। কবরটা মনে হয় পুরানো কবর, উপরে কোনো ভাঙাই ছিল, ভেঙে পড়ে গেছে, এবং ওর আশেপাশে অনেক পুরানো বাঁশেরই পড়ে আছে। তারপর আপনার ওই যে মানে মানুষের কিছু হাড় টাইপের কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না। এর মধ্যে ম্যাচ নিতে যাওয়াতে সেটা সে আর করতে পারেনি। খুব ভয় পেল, প্রচন্ড ভয় পেয়ে গেল সে। তো কোনো মতে হাঁচড়ায় পাচ্ছায় চেষ্টা করে কবরের উপর উঠলো, উঠে চিন্তা করতেছে কিভাবে কি যাবে না যাবে। তো আপনার চিন্তা করলো যে আমি হাঁটা দিয়ে একদিকে। তো হাঁটতেছে, কিছু দূর হাঁটতে 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 সে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলো যে এরকম একটা মানুষ এই বসে আছে। মানুষটার অবয়ব বোঝা যাচ্ছে পুরা স্পষ্ট, মানে কোনো মানুষ যেটা না, মানে একটা মানুষের অবয়ব বসে আছে। তো ও চিন্তা করলো যে এই মানুষটা এই জায়গাটা এইভাবে বসে আছে, এটা কেমন। তো ডাক দিল, হ্যাঁ এই যে ভাই, কোনো উত্তর দিচ্ছে না। তারপরে মানুষটা ওর সাথে কথা বলল, এবং কথা বলার আসলে ভয়েসটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ভয়েস, উইচ ইজ লাইক আমি নিজেও এরকম ভয়েস শুনেছি আমার জীবনে। যখন কোনো মানুষ পজেসড হলে মানুষের একটা ভয়েস হয়, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমি বাংলাদেশে মানুষের পজেসড ভয়েস শুনছি, এন্ড দ্যাট ওয়াজ যেটা শুনছি সেটা ছিল হচ্ছে মানে লাইক নারী কণ্ঠের সাথে যদি পুরুষ কণ্ঠটাকে মিলায় চিকন করে ফেলে। আমাদের দেশের যে আমি দেখছি কাউকে পজেস করলে যে ভয়েসটা হয় একদম সামনে, দ্যাট ওয়াজ লাইক দ্যাট, লাইক ইঁদুর যদি কথা বলে ঠিক এরকম একটা গলা। এবং ও বলছে ঠিক ভয়েসটা। আর বাইরে যেগুলো দেখছি সেটা তো একটু মোটা হয়ে যায়। এখন আমি এটার পরে ডিফারেন্সটা আমি বের করার চেষ্টা করছি অনেকের কাছে শুনে, যে কেউ যদি পুরুষ জিন দ্বারা পজেসড হয় তখন তার গলা মোটা হয়ে যায়, নারী জিন দ্বারা যদি পজেসড হয় তাহলে তার গলা চিকন হয়ে যায়। এটা আমার শোনা আর কি কথা, বিভিন্ন মানে এরকম এক্সপার্টদের কাছে। যাই হোক, তো ওরকম চিকন গলায় ওকে বলা, মানে ওকে বলতেছে যে এখানে কেন আসছিস, বেশি শখ হয়েছে দেখার, দেখবি কয়টা দেখবি, দেখায় দে এখানে। হ্যাঁ, তুই তোর বেশি শখ। হ্যাঁ, তারপর ওকে আরো অকথ্য ভাষা গালাগালি শুরু করে, মানে যা তা ভাষা গালাগালি শুরু করে, এবং এমন নোংরা কথা রাসূল ওকে যেটা বলে, যেটা ও ছাড়া কারো জানার কথা না ওর সম্পর্কে। হ্যাঁ, মানে ওর পার্সোনাল সম্পর্কে এটা ওইটা বলা শুরু করে, বিভিন্ন কিছু, যে তুই এই করছিলি মনে নাই তোর এসে। তখন ওকে মানে লাইক হিউমিলিয়েট করে দেওয়ার মতো এমন সব কথাবার্তা বলে, এবং ও তখন এটা সহ্য করতে না পেরে ও দৌড় দেয় দিক থেকে, এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড় দেয়। এবং দৌড়াতে দৌড়াতে এক সময় নদীর পাড়ে চলে আসে। পাড়ে চলে এসে সে আর কোন দিক না পেয়ে সাঁতার জানতো, ওই নদীতেই লাফায় পড়েছে। এবং এই ঠান্ডার মধ্যে নদী সাঁতরার সাথে সাথে নদীও পার হয়ে যায়। নদীটা খুব বেশি বড় অবশ্য ছিল না, মানে ইসে আর কি, এই পাশে পাশে একসময় নদীও পার হয়। এবং ওই পারে এসে সে মানে ঠান্ডায় কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে একসময় সে
যতটুকু পারে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে একসময় সে জ্ঞান হারায় ফেলে। এবং পরদিন সকালবেলা ওর যখন হুঁশ ফিরে, মানে পরদিন সকাল বলতে কি মানে ধরেন মানে যখন রোদ উঠে তখন সে দেখে যে তার হুঁশ ফিরছে, এবং তাকে তখনও কেউ নেয় নাই, সে একটা জায়গায় পড়ে আছে যে জায়গায় আপনার ঘাস টাস আছে এবং কোনো মানুষজন নাই, এবং সে নিজে কাঁপতেছে, তার বুঝতেছে তার জ্বর আসছে। এই অবস্থায় সে কোনো মধ্যে হাতড়ে পাতড়ে ওখান থেকে উঠে হেঁটে 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 সে আপনার ওই বাজারের দিকে যায়, যে মানুষজনের সামনে কথা বলে, দোকানদারের সাথে কথা বলে, এবং প্রলাপ বকার মতো অবস্থা দেখে ওখানকার একজন মানুষ খোঁজ খবর করে তার দাদা বাড়িতে তাকে নিয়ে আসে, এনে তাকে রাখে। তো ও দাদা বাড়িতে আনার পর তো কয়েকদিন অসুস্থ থাকে, এরকম করে তাকে পরবর্তীতে ঢাকায় নিয়ে আসে। কিন্তু যেটা হয় রাসেল ভাই, ও আসলে ঢাকায় আসার পর থেকে উদ্ভট সব কার্যক্রম শুরু করে। লাইক আপনার অনেকটাই সে অ্যাবনর্মাল টাইপের মানুষ হয়, মানে লাইক পড়াশোনা যে ভালো স্টুডেন্ট ছিল সেটাও তার অনেকটা কমে যায়, মানে বেশ উচ্ছৃঙ্খল জীবনযাপন, এটা সেটা, এবং খাওয়া দাওয়া এসবের প্রতি অনেক আকৃষ্ট, এবং লাইক অনেক কিছু। তো তার বাবা মা এটা নিয়ে খুব টেন্সড হয়ে যায় যে আমার ছেলেটা এরকম কেন হয়েছে। এবং করতে করতে তাকে একবার একজন হুজুরের সাথে দেখা করে, বলে যে আমার ছেলে এরকম। তো হুজুর বলে আপনার ছেলে তো আসর আছে, এবং আসর আছে, এবং এটা আসলে আপনার না তাড়ালে সেই হবে না। তো বিভিন্ন রকমের তাকে রেমেডি দেয় হুজুর, এবং যেটা হয় প্রত্যেকটা বাড়ি, যতবারই তাকে বিভিন্ন রেমেডি দিচ্ছে, কোনোটাতেই সে একদিন দুই দিনের সাথে কোপ আপ করে, তৃতীয় দিন আর কোপ আপ করে না, এবং সে বিশাল ঝগড়াঝাটি এরকম করে। তো ফাইনালি তার বাবা এরকম একজন বড় আলেমের সাথে দেখা করে ওনাকে একবার বলে যে আপনি আমাকে হেল্পটা করেন, আমার ছেলেটাকে একটু করেন। তো ওদের বাসায় এরকম একটা করেন আর কি, এক্সারসাইজ করে, এবং সেখানে নিয়ে আসার পরে ওকে ঠিক ওই হুজুরটা বলে যে সন্ধ্যার পরে যে আপনি বাসার মধ্যে কাউকে রাখবেন না, আলো টালো বন্ধ করে দেন, এবং এই মানে আপনার ছেলেরই হবে। তো আমি এক্সারসাইজ করবো আর কি, জিন তাড়াবো। এই জিন তাড়ানোর ব্যাপারটা প্রবল, কিন্তু মানে বাকি অংশটা সে জানতো না ওই দিন। এটা খুবই একটা আজব ব্যাপার। বাকি অংশ জানতো না, সে জানতো না কিভাবে হয়েছে। সে জানতো তার বাসাতে অ্যারেঞ্জ করছে, কিন্তু ওকে যে এনে কখন কি করবে এটা জানতো না। এবং ও আমাকে বলছে যখন নাকি হুজুর আসলো, এসে ওর সাথে কথা শুরু করলো, তারপর থেকে তার কিছু মনে নাই। এবং এটা ওর বড় বোনের কাছে আমি যতটুকু শুনছি, যে যখন নাকি ওকে এক্সারসাইজ করে হুজুর, ওর উপরে ওই জিনিসটা আসর করায় আর কি। আচ্ছা, এবং যে আসর যে করায়, এবং প্রবালের গলা নাকি ওরকম হয়ে যায়, এই জাস্ট লাইক দ্যাট, মানে আপনার এই মানে মানে চেঞ্জড মিক্সড একটা গলা হয়ে যায়। এবং ওকে মানে এরকম প্রশ্ন করে, এবং সে বলে যে আমি একটা শ্মশান ঘাটের এই মানে পেতনি টাইপের কিছু বলে যে আমি এখানে আসছি, ওকে পছন্দ করছি, এবং আমি ওকে মানে করব, বিয়ে করব, নিয়ে যাব। তো এই হুজুর অনেক কিছু বলে, দোয়া পড়ে, এবং অনেক কিছু করে একসময় তাকে এক্সারসাইজম করে ওটাকে তাড়ায় দেয়, তাকে বলে আসতে না, এবং ওর জন্য কিছু তাবিজ আর এগুলো দিয়ে দেয়, বাসা বন্ধ করে দিয়ে যায়, বলে যে এর বাইরে যাতে না যায়। তবে ওর এরকম মাঝে মাঝে ভুল হতো, যেটা হচ্ছে যে ওর ওই যে তাবিজ যেটা অনেক সময় না পড়তো। যেমন একদিন যেটা হয়েছে, ওর বোন দেখছে সন্ধ্যার পরে ওকে পাচ্ছে না, তখন ধরেন সন্ধ্যার পরে ওকে খুব চোখে রাখতো, তো বাসায় করতো না। তো ওর বোন দেখতে সন্ধ্যার পর অনেকক্ষণ ধরে ভাই নাই, বাসায় ছিল নাই। তো ওর বোন খুঁজতে ওর বোন ছাদে যায়, কিছু কাপড় ছিল আনবে। তো যে দেখে যে ও বাসার মানে তখন সূর্য ডুবে যাচ্ছে, জাস্ট লাইক আপনার বারান্দার যে রেলিংটা, প্যারাফিট ওয়াল, সেটার ওই পারে যে কার্নিশটা, সেখানে সে দাঁড়ায় আছে। তোর বোন যে ডাকে প্রবাল, তো সে কি করে, বোনের দিকে তাকায় হাসি দিয়ে সে এমন একটাই করে যে ও লাফ দিয়ে পড়ে যাবে ওখান থেকে। আচ্ছা, এবং হাসিটা এমন অতি প্রাকৃত মানে অপ্রকৃতস্থ ছিল যে মানে এটা ওর সাথে কোনোভাবেই যায় না। ওর বোন করে কি, যে লাফ দেয়, মানে এতটুকু একটা ডিস্টেন্স ছিল, লাফ দিয়ে ভাইয়ের কলার চেপে ধরে। আচ্ছা, চেপে ধরে টেনে এই পাশে ওকে নিয়ে আসে। এবং তখন ও বলছে যে ওর বোন বলছে যে ও আমাকে ছাড়ানোর জন্য যে চেষ্টাটা করছে, ওর গায়ে আসরিক শক্তি ছিল,
কিন্তু আমি জাস্ট আমার ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য এত জোরে টান দিছি যেটার জন্য ও পারেনি। এবং আমি দোয়া পড়তেছিলাম, দোয়া পড়তে পড়তে ওকে নিয়ে আসছি এবং এইভাবেই নাকি ওর অনেক সময় চলে যায়। পরবর্তীতে ও আস্তে ধীরে মানে আর কি জিনিসটার থেকে অনেকটাই মুক্ত হয়, কারণ ওকে খুব বাসায় কেয়ারফুলি রাখা হতো এবং প্রবাল পরবর্তীতে এখন কানাডাতে আছে। এখন মোটামুটি এইসব ব্যাপারে হয় না, তবে ও আমাকে এখনো বলে যে এখনো মাঝে মাঝে ওর ওইখানেও অনেক মিস্টেরিয়াস ফিল সে করে, বেসমেন্টে হঠাৎ নামলেই সে নামলে এরকম সে ফিল করে। তা আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কি ফিল করতি তখন ওই জিনিসটা? বলে অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমি দেখতাম, আমাকে যে বলতো যে আসল করছো ওই জিনিসটাকে আমি দেখতাম। সে একটা মেয়ে ছিল, ওকে সে একটা মেয়ে ছিল এবং সে দেখতো। তো এরকম আমি কিন্তু আরো কাহিনী শুনেছি, যেমন আমার মামারও এক মামারও ছিল এরকম একটাই, বলেই ফেললাম আর কি, তারও এরকম একটা পজিশন ছিল, তিনিও কিন্তু বলতো তিনি দেখতেন। অনেকেই দেখেন, এটা আমিও শুনছি। হ্যাঁ, এবং মানে এই জিনিসগুলা খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস রাসেল ভাই। আমার মামার সাথে যেটা ছিল সেটা তো আমি নিজের শব্দই পাইছি এবং আমার নিজের চোখে কিছু জিনিস দেখছিও। তো এটা ওকে অবিশ্বাস করার আমি খুব একটা কারণ দেখি না, কারণ আমার মামা বলছিল আমাকে যে তার সাথে যেটা আছে সে আসছে বাসায়, এবং আমি কিন্তু বলতেছি যে আসছে মানে একটু পরে দেখি ওই রুমের দরজার মধ্যে ধুপ করে কিল, জোরে কিল। এবং এইটা আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। মানে খুবই আজব ব্যাপার আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা আবার